Welcome to Anjan's BioNexus. হ্যালো এভরিওয়ান, পরীক্ষার ঠিক আগের মুহূর্তে আমরা এখন একটা কুইক রিভিশন করে নেব। আজকের টপিক হলো জীব জগতে জনন বা হাউ ডু অর্গানিজমস রিপ্রোডিউস। চলো এই চ্যাপ্টারের সবথেকে ইম্পর্টেন্ট পয়েন্টসগুলো একবার ঝটপট দেখে নেওয়া যাক, একদম পরীক্ষার জন্য যা যা লাগবে। ঠিক তাই, চলো শুরু করি। তো এই রিভিশনে আমাদের রোডম্যাপটা কি হবে? প্রথমে আমরা জননের বেসিক কনসেপ্টটা বুঝব, তারপর দেখব অযৌন জননের বিভিন্ন পদ্ধতি, এরপরেই আসবে উদ্ভিদের যৌন জনন, তারপর মানব জনন প্রক্রিয়া, আর একদম শেষে রিপ্রোডাক্টিভ হেলথ বা জননগত স্বাস্থ্য নিয়ে কথা বলে পুরো চ্যাপ্টারটা গুছিয়ে নেব। আচ্ছা, তাহলে আমাদের প্রথম টপিক জনন বা রিপ্রোডাকশন। প্রথমেই একটা খুব জরুরি কথা মাথায় রাখতে হবে, জনন কিন্তু কোনো জীবের নিজের বেঁচে থাকার জন্য দরকারি নয়। এটা দরকার একটা প্রজাতিকে, একটা স্পিসিসকে টিকিয়ে রাখার জন্য। তাহলে জনন কি? এটা এমন একটা প্রক্রিয়া যেখানে বেশ শক্তি খরচ হয় আর জীব তার মতো দেখতে নতুন জীব তৈরি করে। কিন্তু এখানে সবথেকে গুরুত্বপূর্ণ শব্দটা হলো ভ্যারিয়েশন বা প্রকরণ। মানে নতুন জীবগুলো দেখতে বাবা মায়ের মতো হলেও তারা কিন্তু 100% কপি হয় না। তাদের মধ্যে ছোট ছোট পার্থক্য থাকেই, আর এই পার্থক্যটাই কিন্তু আসল। ব্যাপারটা কোষের লেভেলে কিভাবে হয় দেখো। প্রথমে কোষের যে ব্লুপ্রিন্ট মানে ডিএনএ, সেটার একটা কপি তৈরি হয়। একে আমরা বলি ডিএনএ রেপ্লিকেশন। তারপর কোষের ভেতরের বাকি যন্ত্রপাতি মানে অঙ্গাণুগুলো ডাবল হয়, আর সবশেষে সবকিছু ভাগাভাগি হয়ে দুটো নতুন কোষ তৈরি হয়ে যায়। এখন পরীক্ষার জন্য যে পয়েন্টটা মনে রাখতে হবে সেটা হলো, এই যে ডিএনএ কপি হচ্ছে, এই প্রক্রিয়াটা কিন্তু পুরোপুরি নিখুঁত নয়। এটা ছোট ছোট ভুল থেকে যায়, আর সেখান থেকেই তৈরি হয় ভ্যারিয়েশন। তো এই যে ছোট ছোট ভ্যারিয়েশন বা প্রকরণ, এর লাভটা কি? এটাই হলো বিবর্তন বা ইভলিউশনের কাঁচামাল। এই ছোট ছোট পার্থক্যগুলোই একটা প্রজাতিকে বদলে যাওয়া পরিবেশের সাথে মানিয়ে নিতে মানে অ্যাডাপ্ট করতে সাহায্য করে। সোজা কথায় ভ্যারিয়েশন আছে বলেই বিবর্তন সম্ভব। এবার চলো আমরা অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন বা অযৌন জনন নিয়ে কথা বলি। এর সবচেয়ে বড় পরিচয় হল এখানে শুধুমাত্র একজন পেরেন্ট বা জনিত্রীর দরকার হয়, তাই একে ইউনিপ্যারেন্টাল রিপ্রোডাকশনও বলা হয়। অযৌন জননের সবচেয়ে সহজ পদ্ধতি হল ফিশন বা বিভাজন। এখান থেকে তিনটে উদাহরণ কিন্তু মনে রাখতেই হবে। 1. অ্যামিবা। এর তো কোনো নির্দিষ্ট শেপ নেই, তাই যে কোনো দিক থেকে ভাগ হয়ে যেতে পারে। 2. লিশমেনিয়া। এর একটা নির্দিষ্ট গঠন আছে, তাই এর বিভাজন একটা নির্দিষ্ট লম্বা অক্ষ বরাবর হয়। এটাকে বলে লঙ্গিটিউডিনাল বাইনারি ফিশন। আর 3 নম্বর ম্যালেরিয়ার জীবাণু প্লাজমোডিয়াম। এখানে একটা কোষ ভেঙে একসঙ্গে অনেকগুলো নতুন কোষ তৈরি হয়, যাকে আমরা বলি মাল্টিপল ফিশন। পরের পদ্ধতিটা হল বাডিং বা কর্কোদ্গম। এখানে পেরেন্টের শরীর থেকে একটা ছোট আউটগ্রোথ বা বাড তৈরি হয়। মনে রাখবে, এই বিভাজনটা কিন্তু অসমান বা আনইকুয়াল, কারণ বাডটা পেরেন্টের থেকে অনেক ছোট হয়। এর সবচেয়ে ভালো উদাহরণ হল হাইড্রা আর ইস্ট। এবার আসি ফ্র্যাগমেন্টেশন বা খণ্ডীভবনে। এটা স্পাইরোগাইরার মতো সহজ গঠনের বহুকোষী জীবের মধ্যে দেখা যায়। এখানে জীবদেহটা কয়েকটা টুকরো বা ফ্র্যাগমেন্টে ভেঙে যায়, আর প্রত্যেকটা টুকরো থেকে একটা নতুন জীব তৈরি হয়। এখানে একটা কনফিউশন প্রায় হয়, রিজেনারেশন আর ফ্র্যাগমেন্টেশনের মধ্যে তফাৎটা কি? ভালো করে শোনো। রিজেনারেশনে যেমন প্ল্যানেরিয়ার ক্ষেত্রে শরীরের একটা খুব ছোট অংশ থেকেও পুরো জীবটা নতুন করে তৈরি হতে পারে, কিন্তু ফ্র্যাগমেন্টেশনে যেমন স্পাইরোগাইরার ক্ষেত্রে একটা সম্পূর্ণ খণ্ড বা ফ্র্যাগমেন্ট লাগে। এটাই হলো মূল পার্থক্য, এই জায়গাটা গুলিয়ে ফেললে চলবে না। উদ্ভিদের ক্ষেত্রে আমরা দেখি ভেজিটেটিভ প্রোপাগেশন বা অঙ্গজ জনন। মানে এখানে মূল, কাণ্ড বা পাতার মতো অঙ্গ থেকে নতুন গাছ জন্মায়। যেমন পাথরকুচি গাছের পাতার ধার থেকে নতুন চারা বের হয়। এই পদ্ধতির সবচেয়ে বড় সুবিধা হলো এটা খুব তাড়াতাড়ি হয়, আর জেনেটিক্যালি একদম একই রকম গাছ পাওয়া যায়। গোলাপ গাছে যে আমরা কলম করি মানে গ্রাফটিং, সেটাও কিন্তু এরই একটা উদাহরণ। এরপর হলো স্পোর ফরমেশন বা রেণু উৎপাদন। পাউরুটির ওপর যে ছত্রাক হয় মানে রাইজোপাস, তার স্পোরাঞ্জিয়ামের মধ্যে হাজার হাজার স্পোর তৈরি হয়। এদের আসল ক্ষমতা হলো এদের বাইরের মোটা দেয়ালটা। এই দেয়ালটাই ওদেরকে খারাপ পরিবেশে বাঁচিয়ে রাখে। যখনই ভালো পরিবেশ পায়, এরা অঙ্কুরিত হয়ে নতুন ছত্রাক তৈরি করে। বেশ, অযৌন জনন তো হল। এবার আমরা ঢুকছি সেক্সুয়াল রিপ্রোডাকশন বা যৌন জননে। এখানে দুটো পেরেন্ট অংশ নেয়। মনে রাখতে হবে এই প্রক্রিয়াটা একটু ধীরগতির, কিন্তু এর সবচেয়ে বড় অ্যাডভান্টেজ হল এখানে ভ্যারিয়েশন অনেক বেশি তৈরি হয়। উদ্ভিদের ক্ষেত্রে যৌন জননের অঙ্গ হল ফুল। একটা ফুলের 4টে প্রধান অংশ মনে রাখলেই চলবে। সবুজ রঙের বৃতি বা সেপল,
রঙিন পাপড়ি বা প্যাটেল, পুরুষ অংশ পুংকেশর বা স্টেমেন, আর স্ত্রী অংশ গর্ভকেশর বা পিস্টেল। উদ্ভিদের ফার্টিলাইজেশন বা নিষেক 3টে ধাপে হয়। স্টেপ 1 পলিনেশন মানে পরাগরেণুর স্থানান্তর। স্টেপ 2 পরাগরেণু থেকে একটা পলেন টিউব তৈরি হয়ে ডিম্বক বা ওভিউল পর্যন্ত পৌঁছানো। আর ফাইনাল স্টেপ ফার্টিলাইজেশন, যেখানে মেল আর ফিমেল গ্যামেটের মিলন হয়। এই স্লাইডটা পরীক্ষার জন্য খুব ইম্পর্ট্যান্ট, একদম মাথায় গেঁথে নাও। নিষেকের পর ওভিউল বা ডিম্বকটা পরিণত হয় সিড বা বীজে, আর ওভারি বা ডিম্বাশয়টা পরিণত হয় ফ্রুট বা ফলে। এটা থেকে প্রশ্ন প্রায়ই আসে। উদ্ভিদের কথা তো হলো, এবার চলো দেখি মানুষের ক্ষেত্রে সেক্সুয়াল রিপ্রোডাকশন কিভাবে কাজ করে। এই পুরো প্রক্রিয়াটা শুরু হয় পিউবার্টি বা বয়স সন্ধির সময় থেকে। খুব সহজ করে বললে মেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের প্রধান কাজ হল স্পার্ম বা শুক্রাণু তৈরি করা। এর প্রধান অঙ্গ হল টেস্টিস। আর ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের কাজ হল এগ বা ডিম্বাণু তৈরি করা আর ভ্রূণকে ধারণ করা। এর প্রধান অঙ্গ হল ওভারি আর ইউটেরাস। প্রতি মাসে যে ডিম্বাণু তৈরি হয় তার দুটো ভবিষ্যৎ হতে পারে। এক, যদি সেটা ফার্টিলাইজড হয়, মানে শুক্রাণুর সাথে মিলিত হয়, তাহলে সেটা জরায়ুর মোটা দেয়ালে গেঁথে যায় আর ভ্রূণের বৃদ্ধি শুরু হয়। আর 2, যদি ফার্টিলাইজেশন না হয়, তাহলে জরায়ুর ভেতরের ওই লাইনিংটা রক্ত আর মিউকাসের সাথে শরীর থেকে বেরিয়ে যায়। এই ঘটনাটাকেই আমরা বলি মেনস্ট্রুয়েশন বা ঋতুস্রাব। প্লাসেন্টা বা অমরা একটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস। এটা একটা ডিস্কের মতো দেখতে অঙ্গ, যা ভ্রূণকে মায়ের জরায়ুর সাথে জুড়ে রাখে। একে বলতে পারো একটা সাপ্লাই লাইন। এর মাধ্যমেই মায়ের শরীর থেকে পুষ্টি আর অক্সিজেন ভ্রূণের কাছে পৌঁছায়, আর ভ্রূণের শরীর থেকে বর্জ্য পদার্থ মায়ের রক্তে ফেরত আসে। আমরা আলোচনার একদম শেষ পর্যায়ে চলে এসেছি। এটা খুব গুরুত্বপূর্ণ একটা টপিক, রিপ্রোডাক্টিভ হেলথ বা জননগত স্বাস্থ্য। এর মানে কিন্তু শুধু শারীরিক স্বাস্থ্য নয়, মানসিক প্রস্তুতি এবং সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ বা এসটিডি সম্পর্কে সচেতন থাকাও এর অন্তর্ভুক্ত। গর্ভধারণ আটকানোর জন্য বেশ কিছু পদ্ধতি আছে, যেমন ফিজিক্যাল ব্যারিয়ার হিসেবে কন্ডোম, কেমিক্যাল মেথড হিসেবে ওরাল পিলস, ইন্ট্রাইউটেরাইন ডিভাইস বা আইইউডি, যার উদাহরণ হল কপার টি, আর সার্জিক্যাল বা স্থায়ী পদ্ধতি হিসেবে পুরুষদের জন্য ভ্যাসেকটমি আর মহিলাদের জন্য টিউবেক্টমি। অনিরাপদ যৌন সংসর্গের ফলে সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ বা এসটিডি হতে পারে। ব্যাকটেরিয়া দিয়ে হয় এমন রোগের উদাহরণ হল গোনোরিয়া আর সিফিলিস। আর ভাইরাস দিয়ে হয় এমন রোগের মধ্যে মনে রাখতে হবে ওয়ার্টস, যেটা এইচপিভি ভাইরাসের জন্য হয়, এবং এইডস, যা এইচআইভি ভাইরাসের কারণে হয়। তো আমাদের রিভিশন এখানেই শেষ, কিন্তু যাওয়ার আগে একটা প্রশ্ন রেখে যাচ্ছি। একটা সুস্থ সমাজ গড়ে তোলার জন্য ছেলে এবং মেয়ে উভয় সন্তানকে সমান সুযোগ সুবিধা দেওয়াটা কেন এত জরুরি, এটা নিয়ে একটু ভাববে। আশা করি এই আলোচনা তোমাদের পরীক্ষার প্রস্তুতিতে অনেক সাহায্য করবে। বেস্ট অফ লাক।